আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এসএসসি এবং এসএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বের আজকে আমরা যে সকল রুলস পড়াবো, এই রুলসের মাধ্যমে তোমরা যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব খুব সহজে সলভ করতে পারবে এবং আশা করি আমি যে তোমাদের আজকের ভিডিওটা দেখার পরে রাইট ফর্ম অফ ভার্বের জন্য আর কোনো ভিডিও দেখা দরকার হবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব করার সময় আমাদের যে সকল বিষয়ে খেয়াল রাখতে হবে এগুলো আমরা আগে জেনে নিই। রাইট ফর্ম অফ ভার্ব করার সময় সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে প্যাসেজটার রাইট ফর্ম অফ ভার্ব করব সেটা কোন টেন্স আছে, এটা আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। যেমন দেখো, প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বেশিরভাগ ভার্বগুলো কি হবে, কোন ফর্মে বসবে? প্রেজেন্ট টেন্স হবে। যেমন হি ড্যাশ ভেরিয়াস কাইন্ডস অফ বুক, এখানে দেওয়া আছে রিড, এখানে কি হবে? এখানে হবে হি রিডস। আচ্ছা, আমরা এখানে একটা বসাই, এখানে আমরা বসাই, তাহলে এখানে আমাদের কি বসবে? হি রিডস, আর ই এ ডি এস, হি রিডস। আচ্ছা, ওকে, তার মানে এখানে কি বসলো? হি রিডস ভেরি কাইন্ডস অফ বুক, সে কি করে? অনেক ধরনের বই পড়ে। এখানে রিডস কেন হয়েছে এটা আমরা তোমাদেরকে পরে বলে দিব। এরপর দ্বিতীয় নম্বর যেই সত্যটা আছে সেটা তোমরা কি করবা দেখো, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের যখন তোমরা করতে যাবা তখন এই সকল বিষয় খেয়াল রাখবা। যেমন দেখো, দ্বিতীয় নম্বরে আমরা কি বলছি যে প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বেশিরভাগ ভার্বগুলো কি হবে? পাস্ট ফর্মে হবে। হ্যাঁ, পাস্ট ফর্মে বসবে। যেমন দে ড্যাশ ফুটবল ইন দ্যাট ফিল্ড, এখানে যে তারা ওই যে মাঠ, তারা সেই মাঠটায় ফুটবল খেলেছিল। এখন এইখানে যে প্লে দেওয়া আছে, এখানে যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে সেহেতু আমাদের এই যে যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, এটাকে আমাদের কি বসাতে হবে? ভার্বের পাস্ট ফর্ম হিসেবে এখানে আমাদের বসাতে হবে। এখানে আমরা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে আমরা এখানে বসাই দে প্লে, PLAYED। আচ্ছা, দে প্লে ফুটবল ইন দ্যাট ফিল্ড। আচ্ছা, তারা সেই মাঠটায় বা ওই মাঠটায় ফুটবল খেলেছিল। এই জন্য এখানে যেহেতু এটা একটা পাস্ট সেন্টেন্স, পাস্ট টেন্সের একটা ভার্ব বা সেন্টেন্স, সেহেতু আমরা এখানে ভার্বটা কি হিসেবে বসাইলাম? কি বসাইলাম? এখানে একটা ভার্বের পাস্ট ফর্ম বসাইলাম। আবার এখানে দেখো, প্যাসেজটা যদি ভবিষ্যতের কোনো ঘটনা বোঝায় তাহলে ভার্বগুলো কি হবে? বেশিরভাগ ক্ষেত্রেই ফিউচার টেন্সের হয়ে থাকবে। যেমন হি উইল গো টু নিউ ইয়র্ক টুমোরো, সে আগামীকালকে কোথায় যাবে? ঢাকা যাবে। এই যে এখানে গো, এর আগে আমরা কি বসাইছি? একটা উইল বসাইছি। ঠিক আছে, এরপর আমরা আমাদের রুলসের জায়গা, যে সকল রুলস আমরা আজকে তোমাদেরকে বলেছি যে 5টি রুলসের মাধ্যমে সমস্ত তোমাদের যে সকল ভার্বগুলো আসে সেই সকল ভার্বগুলো আমরা করার চেষ্টা করব। যেমন আমাদের প্রথম রুলসটা কি আছে দেখো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি? হি, শি, ইট বা কোনো ব্যক্তি বা বস্তুর নাম হয়, তবে ভার্বের শেষে কি বসবে? এইচ অথবা ইএস বসবে। দেখো, এখানে আমরা তোমাদের ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, থার্ড পারসন কোনগুলো, এগুলো দিয়ে দিছি। থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে, সিঙ্গুলার মানে তো তোমরা জানো যেটা একা বা একের অধিক যখন হবে সেটা প্লুরাল, আর এক যখন একটি হবে তখন সেটা সিঙ্গুলার। এখানে আমরা দেখো তোমাদের কি দিয়েছি, হি গোজ টু লাইব্রেরি এভরিডে, সে কি করে? প্রতিদিন লাইব্রেরিতে যায়। এখানে যেহেতু হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এই যে যেখানে ভার্ব এখানে আমাদের গো ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? ইএস যুক্ত হয়েছে। তার মানে এইখানে বাক্যটা কি দাঁড়াইলো? হি গোজ টু লাইব্রেরি এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। আবার যখন দেখো প্লুরাল নাম্বার বসবে, যখন প্লুরাল নাম্বারগুলো কি কি? দে, উই, ইউ, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। যখন এগুলো সাবজেক্ট হিসেবে থাকবে তখন এরপর ভার্বের বেস ফর্ম বসবে। যেমন উই ওয়াজ মুভিস ইন দিস সিনেপ্লেক্স। আচ্ছা, আমরা হচ্ছে মুভি দেখছি কোথায়? সিনেমা হলে। আমরা এই সিনেমা হলে আমরা মুভিগুলো দেখছি। এখানে সাবজেক্টটা কি দেখো? উই থাকার কারণে আমরা এখানে এই যে ভার্ব ওয়াচের সাথে কি করিনি? আমরা কোনো এইচ বা ইএস
যুক্ত করি নাই, ভার্বের কি ফর্ম বসাইছি আমরা, বেস ফর্ম বসাইছি, ঠিক আছে। ভার্বের সাথে কি হয় নাই, কোনো এস বাই এস যুক্ত হয় নাই। এরপর আরেকটা নোট দেখো, রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা করব এবং এর ক্ষেত্রে যখন আমরা বি ভার্ব পাবো সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করব। যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বটা করব ওই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর বসাবো, আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ার বসাবো। যদি প্রেজেন্ট টেন্সের সাবজেক্টে সিঙ্গুলার হয় সেক্ষেত্রে এম, ইজ, আর, এম আর ইজ বসাবো। আবার যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আর। আবার সেম একইভাবে যদি পাস্ট টেন্সের সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, এবং যদি পাস্ট টেন্সে প্লুরাল হয় সাবজেক্ট সেক্ষেত্রে ওয়ার বসবে। যেমন এখানে আমরা এখানে দিছি দেখো, হি ড্যাশ 10 years old, এখানে বি আছে, তার মানে কি হি একটি সিঙ্গুলার নাম্বার, তার সাথে হির সাথে কি বসে, ইজ, তাহলে এখানে কি হবে, হি ইজ, আমরা এখানে ইজটা বসাই, হি ইজ 10 years old, তার বয়স কত, 10 বছর। এখানে বি ভার্ব থাকার কারণে আমরা এখানে কি বসাইলাম, ইজ। এই বি মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো হচ্ছে এই বি এর পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এরপর আমাদের 2 নম্বর রুলসে কি দেওয়া আছে দেখো, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। এখানে আমরা তোমাদের কিছু প্রিপোজিশন দিয়ে দিছি যেগুলো বেশি ব্যবহৃত হয়। প্রিপোজিশন আরও অনেক আছে, সেগুলো তোমাদের যখন সামনে পড়বে তোমরা সেগুলো মনে রেখে তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসেবা। এখানে আমরা কিছু প্রিপোজিশন দিয়ে দিছি, সেগুলো কি কি দেখো, ফর, ইন, অ্যাবাউট, অ্যাবভ, আফটার, অ্যাক্রস, তারপর হচ্ছে ইনটু, অ্যাট, বাই, অফ, ওভার, ফ্রম, উইথ, বিফোর, আপ, তারপর হচ্ছে উইথ। এই যে যেই প্রিপোজিশন দেওয়া আছে, এই প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি বসাবো, আইএনজি বসাবো। যেমন আই হ্যাভ নেভার বিন টায়ার্ড অফ গোয়িং দেয়ার, এখানে মূলত ভার্বটা ছিল এরকম, আর এখানে আমি একটু ড্যাশ দিয়ে দিই। আচ্ছা, এরকম ছিল, এখানে লেখা ছিল গো। আচ্ছা দাঁড়াও, এখানে ভার্বটা ছিল এরকম যে আই হ্যাভ বিন নেভার বিন টায়ার্ড অফ ড্যাশ দেয়ার, এখানে গো থাকবে বা গো ছিল, আমরা এখানে কি বসাবো, গোয়িং বসাবো, আচ্ছা GOING, গোয়িং বসাবো। কারণ কি, আমরা রুলসে পড়েছি যদি কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আই হ্যাভ বিন নেভার টায়ার্ড অফ গোয়িং দেয়ার, আমি সেখানে গিয়ে কখনো কি হই নাই, ক্লান্ত হইনি। এই বাক্যটার বাংলা মিনিং কি, আমি সেখানে যে কখনো কি হইনি, ক্লান্ত হইনি। আমাদের মূল কথা হচ্ছে যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। এই যে এখানে প্রিপোজিশন আছে অফ, সেহেতু ভার্ব গো, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হলো, গোয়িং হয়েছে। আবার এখানে একটা কিন্তু আছে দেখো, সেই কিন্তুটা কি, প্রিপোজিশন টু এর পর কি হবে, ভার্বে বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের V1 হবে। যেমন দেখো হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, টু বাই আ টি শার্ট, কী করতে, একটি টি শার্ট কিনতে। এখানে দেখো টু এর পর এই যে একটা প্রিপোজিশন টু আছে, এই টু এর পর আমরা ভার্বের কি ফর্ম দিছি, বেস ফর্ম, অর্থাৎ V1 দিছি। সে কি করতে, মার্কেটে কি করতে গিয়েছিল, একটা টি শার্ট কিনতে গেছি। তবে শুধু টু যদি টু থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু টু এর সাথে যদি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট বা বি ইউজ টু, কনফেস টু, অবজেক্ট টু, ইন এডিশন টু, এগুলো যদি থাকে তাহলে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। যেমন দেখো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং আ জব, এই যে এখানে দেখো, আমি এখানে তোমাকে এটা একটু আন্ডারলাইন করে দিছিলাম, আমি এটাকে এখানে, আচ্ছা আমি এখানে এটাকে একটা ড্যাশ দিয়ে দিই। এখানে তোমাদের ব্র্যাকেটে থাকবে গেট, এখানে গেট থাকবে, তখন তোমরা কি ব্যবহার করবা, এখানে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু থাকার পরে আমরা এখানে কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, কারণ এখানে কি দেওয়া আছে, লুকিং ফরওয়ার্ড টু, এই যে আমরা এখানে বলে দিয়েছিলাম যে লুকিং ফরওয়ার্ড টু থাকলে ভার্বের লুকিং ফরওয়ার্ড টুর পরে যদি একটা ড্যাশ থাকে বা ফিল ইন দ্য গ্যাপ থাকে তাহলে
সেখানে আমরা কি করব ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এখানে তাহলে কি হবে গেটিং, GETING, গেটিং হবে। ঠিক আছে, তার মানে কি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, কনফেস টু, তারপর হচ্ছে অবজেক্ট টু, ইন অ্যাডিশন টু, এগুলো থাকলে ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। তবে এই যে এখানে দেখো এই যে উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু, এই দুইটা বেশি থাকে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে বেশি আসে তোমাদের এই যে উইথ আ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু এর ব্যবহারটা। এরপর আমাদের 3 নম্বর রুলসটা কি আছে দেখো, সেন্টেন্সে যদি পরপর দুইটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে তুমি আইএনজিও যুক্ত করতে পারো, আবার টু প্লাস ভার্বের বেস ফর্মও দিতে পারো। আচ্ছা, এখানে আমরা এখানে একটা ড্যাশ দিই। আচ্ছা, এখানে ধরো চ্যাট দেওয়া আছে, CHAT, চ্যাট। এখানে দেখো উই স্পেন্ট দ্য হোল আফটারনুন প্লেয়িং ফুটবল, আমরা সারা বিকেল ফুটবল খেলেছিলাম। অ্যান্ড ড্যাশ উইথ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে কি দিয়েছিলাম আড্ডা দিয়েছিলাম বা গল্প করেছিলাম। চ্যাট অর্থ হচ্ছে গল্প করা। এখানে দেখো এই যে একটা ভার্ব, এখানে আবার একটা ভার্ব আসছে। এই যে প্রথম দুইটা ভার্ব একটা বাক্যের মধ্যে দুইটি ভার্ব থাকার সাথে কারণে এইখানে তুমি টু প্লাস টু, আচ্ছা টু চ্যাট, CHAT, চ্যাটও ব্যবহার করতে পারো। আবার এখানে তুমি আচ্ছা চ্যাটিংও দিতে পারো, CHATTING, চ্যাটিং। আচ্ছা দেখো এখানে আমি এটা একটু, আচ্ছা উই স্পেন্ট দ্য হোল আফটারনুন প্লেয়িং ফুটবল, আমরা সারা বিকাল কী করছি ফুটবল খেলে কাটিয়ে গেছি। অ্যান্ড টু চ্যাট বা চ্যাটিং উইথ দ্য ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে কী করছি গল্প করছি। এখানে তুমি টু চ্যাট ব্যবহার করতে পারো অথবা চ্যাটিংও ব্যবহার করতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করে। তুমি হয়তো তোমার যেটা মনে থাকে বা যেটা ভালো লাগে তুমি সেটা ব্যবহার করতে পারো। আমরা এখানে পাইলাম কি ভার্ব, বাক্যের মধ্যে যদি দুইটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই যে এখানে একটা ভার্ব, বাক্যের মধ্যে যদি দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ভার্বের সাথে কি বসাবো আইএনজি অথবা টু প্লাস ভার্বের V1 বসাবো। এরপর আমাদের 4 নম্বর রুলসটা কি দেওয়া আছে দেখো। আচ্ছা এটা একটু নিচে দিই আমরা। ইট ইজ হাই টাইম, তারপর হচ্ছে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম ইত্যাদি থাকলে ভার্বের কি ফর্ম হবে পাস্ট টেন্স হবে। ঠিক আছে, যেমন ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইউ চেঞ্জড, আচ্ছা এখানে আমি উত্তরটা আগে দিয়ে রাখছি যেহেতু আমি ক্লাসটা সাজাইছি, আমি এখানে একটা ড্যাশ দিয়ে রাখলাম, এখানে চেঞ্জ দিলাম, CHANGE, চেঞ্জ। তোমার হচ্ছে এরকম থাকবে তোমাদের বাক্যে বা সেন্টেন্সে। দেখো ইট ইজ হাই টাইম, এরপর একটা সাবজেক্ট দেওয়া আছে, এরপর ড্যাশ দেওয়া আছে, এরপর একটা বাক্য দেওয়া আছে। ইট ইজ হাই টাইম ড্যাশ ইউর ব্যাড হ্যাবিটস, এখানে চেঞ্জ দেওয়া আছে। এখানে দেখো এই যে ইট ইজ হাই টাইম, এইটা থাকার কারণে প্রথম যে ভার্ব অর্থাৎ এখানে যে ভার্বটা থাকবে সাবজেক্টের পরে, এই ভার্বের কি ফর্ম হবে পাস্ট টেন্স হবে বা পাস্ট ফর্ম হবে। এখানে আমরা যদি এই যে চেঞ্জ এর ভার্ব পাস্ট ফর্ম কি চেঞ্জ, CHANGED, এখানে কি হবে চেঞ্জ। এই ইট ইজ হাই টাইমের কারণে এই যে এখানকার ভার্ব চেঞ্জ এর কি ফর্ম হয়েছে পাস্ট ফর্ম হচ্ছে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, এটাই উপযুক্ত সময় তোমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার। এরপর দেখো আরেকটা নোট আমরা এখানে তোমাকে দিয়ে দিচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব করার সময় ব্র্যাকেটে যদি নট যুক্ত ভার্ব থাকে তাহলে টেন্স অনুযায়ী নট এর পূর্বে তোমরা কি বসাবা ডু, ডাজ অথবা ডিড বসাবা। ডু এবং ডাজ প্রেজেন্ট ফর্মে বসাইবা এবং ডিড হচ্ছে পাস্ট ফর্মে বসাইবা। ডু বসে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে, ঠিক আছে, এবং ডাজ বসে হচ্ছে সিঙ্গুলার নাম্বারের সাথে। দেখো এখানে দেওয়া আছে মেনি এ ফার্মার্স ড্যাশ নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, অনেক কৃষকই জানে না যে কিভাবে বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করতে হয়। এখানে তোমরা অনেকে মেনি থাকার কারণে তোমরা এখানে এস কেন হইল না, এটা তোমার কাছে মনে প্রশ্ন আসতে পারে যে মেনির পরে তো সাধারণত কোনো কিছুর প্লুরাল ফর্ম হয়। দেখো এখানে মেনি দেওয়া আছে, মেনির পরে কি দেওয়া আছে একটা
দেওয়া আছে, মেনি আ ফার্মার, এখানে একজন কৃষককে বোঝানো হয়েছে। যেহেতু এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের এখানে কি বসবে, ডাজ বসবে। এখানে কি হবে, মেনি আ ডাজেন্ট, DOESN'T, ডাজেন্ট নো, KNOW। দেখো এখানে তার মানে আমাদের এখানে কি দাঁড়াবে, মেনি আ ফার্মার ডাজেন্ট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি, অনেক কৃষকই কী করে না, জানে না কিভাবে বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করতে হয়। এখানে দেখো আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, যদি ব্র্যাকেটে নটের পরে যদি একটা ভার্ব থাকে সেক্ষেত্রে কি ব্যবহার করবা, ডু অথবা ডাস অথবা ডিড। এরপর আমরা কয়টা রুলস পড়লাম, 4টা। আমরা হচ্ছে 3 নম্বর রুলসটা শেষ করলাম, 4 নম্বর রুলসটা। এখন আমরা হচ্ছে টেন্স চিনব কিভাবে। তোমার কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাদের কোনো বাক্যের মধ্যে কিছু ওয়ার্ড থাকলে, যে সকল ওয়ার্ড থাকলে তোমরা এটা কোন টেন্স এটা চিনতে পারবা। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অ্যাডভার্ব হচ্ছে, যেমন জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি, তারপর হচ্ছে ইভার। এই যে এখানে যে সকল ওয়ার্ড দেওয়া আছে, অ্যাডভার্ব দেওয়া আছে, এই সকল অ্যাডভার্ব মূলত কোন টেন্সে ব্যবহৃত হয়, পারফেক্ট টেন্সে। অর্থাৎ তুমি এইখানকার এখানে যে সকল ওয়ার্ড দেওয়া আছে, এই যে এখানকার যে কোনো একটা ওয়ার্ড তুমি কোনো সেন্টেন্সে দেখলে ওই সেন্টেন্সটাকে তুমি নিশ্চিত থাকবা বা চোখ বুজা তুমি ধরে নিবা এটা একটা পারফেক্ট টেন্স, এবং সেই অনুযায়ী তুমি ভার্ব ব্যবহার করবা। যেমন আই হ্যাভ জাস্ট বিন টোল্ড টু সাবমিট মাই অ্যান্সার স্ক্রিপ্ট, এই মুহূর্তেই আমি হচ্ছে সবেমাত্রই কী করলাম, আমি আমার যে উত্তরপত্র এটা জমা দিলাম। এখানে জাস্ট থাকার কারণে এই যে এখানকার কি হয়েছে, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো সেন্টেন্সে যখন ইয়েস্টারডে, অ্যাগো, তারপর লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, অর্থাৎ লাস্টযুক্ত বাক্য, লাস্টযুক্ত কোনো একটা শব্দ থাকলে বা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ দেখো এখানে আমরা এই সকল ওয়ার্ড, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, পাস্ট টেন্স ব্যবহার করব বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন এইখানে আমরা যদি ড্যাশ রাখি, এটা হচ্ছে ধরো এখানে ড্যাশ থাকলো, আমি এখানে যদি এটা এরকম থাকবে যে গো, ধরো এইখানে কোনো একটা বাক্যের মধ্যে যে আমাদের যেই উদাহরণটা, যে আই ড্যাশ টু কক্সবাজার লাস্ট মান্থ, আমি গত মাসে কী করছিলাম, কক্সবাজার গিয়েছিলাম। এখানে তোমাদের ভার্বটা দেওয়া আছে কি, গো, কিন্তু এখানে আমরা গো ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে এই যে লাস্ট মান্থ যেহেতু দেওয়া আছে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটাকে আমরা কি করতে হবে, এই ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে এই যে গো, এই গো ভার্বের পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, আমরা এখানে কি বসাবো, ওয়েন্ট, WENT। তার মানে এই বাক্যটা কি দাঁড়ায়, আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ, আমি কক্সবাজার গিয়েছিলাম কখন, লাস্ট মান্থে, গত মাসে। এই যে এখানে লাস্ট মান্থ থাকার কারণে কি হলো, এই যে গো ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। এরপর আমরা হচ্ছে ভয়েস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একদম গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি যদি ভয়েস ঠিকমতো না বুঝো সেক্ষেত্রে তুমি রাইট ফর্ম অফ ভার্ব ফুল অ্যান্সার করতে পারবে না, কারণ দেখা যায় যে 10টা রাইট ফর্ম অফ ভার্ব যদি কোথাও এসে থাকে তার মধ্যে 3-4টা ভয়েস থেকে আসে। এই যে দেখো ভয়েস, এই ভয়েসটা প্রধানত 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনগুলো, দেখো যে সেন্টেন্সে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি হবে, ব্যক্তি হবে, নিজে সরাসরি কাজটি সম্পূর্ণ করে, তাই সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এখানে কি হবে, এটা একটু মাথায় রাখবা যে ব্যক্তি হবে। যেমন রাহিম রিডস আ বুক, রাহিম কি করে, একটা বই পড়ে। এখানে দেখো রাহিম যে একজন ব্যক্তি, উনি নিজেই কি করতে পারে, বইটা পড়তে পারে। এরপর আমরা হচ্ছে এটা কিসের একটা এক্সাম্পল পাইলাম, অ্যাক্টিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ ভয়েস বুঝলাম যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারবে, অর্থাৎ এই যে বই পড়া এটা কিন্তু রাহিমই করছে মূলত। ঠিক আছে, সো এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এরপর হচ্ছে আমরা প্যাসিভ ভয়েসে যাব।
প্যাসিভ ভয়েসটা কি দেখো, সেন্টেন্সের সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি হবে, বস্তু হবে। সেন্টেন্সের সাবজেক্ট যদি নিজে কাজটি সরাসরি করতে না পারে, সম্পূর্ণ না করে কি করে, নিজে সরাসরি কাজটি না করে এখানে সম্পূর্ণ কথাটা আগে আসবে এবং অন্যকে দিয়ে করে, সেটি হবে কি প্যাসিভ ভয়েস। এখানে একটুখানি মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, এই সম্পূর্ণটা একটু আগে আসবে এবং অন্যেরটা পরে যাবে। অন্যকে দিয়ে যদি করে সেটা কি হবে, প্যাসিভ ভয়েস। যেমন এ বুক ইজ রিড বাই রাহিম। রাহিম কি করে, বইটা কার দ্বারা পড়া হয়, রাহিমের দ্বারা। এখানে বাক্যের সাবজেক্টটা কিন্তু একটা এ বুক, একটি বই। এখানে যেহেতু সাবজেক্টটা একটা বস্তুবাচক এবং সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না, বই কি নিজে নিজে পড়তে পারে, বই হয় কারো দ্বারা পঠিত হয় বা পাঠ করানো হয়। যেহেতু এই যে বুক, এই সাবজেক্টটা নিজের কাজ নিজে করতে না পারে না, সেহেতু এটা একটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এইখানে দেখো বইটা পড়ছে কে, রাহিম, এবং এখানে যেহেতু সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে নাই, এই কারণে এই বাক্যটা কি হবে, এটা একটা প্যাসিভ ভয়েস হবে। আশা করি তোমরা প্যাসিভ এবং অ্যাক্টিভের যেই ধারণাটা এটা তোমরা বুঝতে পারছো। অ্যাক্টিভ ভয়েসের কাজ কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারবে এবং প্যাসিভ ভয়েসের কাজ কি, সাবজেক্ট নিজের কাজ নিজে না করে কি করব, অন্যকে দিয়ে করাইব। ঠিক আছে, এবং দেখো এই যে আমাদের এখানে কি ব্যবহৃত হয়, আমরা তো এগুলো তো হচ্ছে নর্মাল সেন্টেন্স, এগুলো নর্মাল সেন্টেন্স, কিন্তু আমাদের যে বাক্যে আমরা যখন কোনো একটা প্যাসেজে অ্যাক্টিভ রাইট ফর্ম অফ ভার্ব করতে যাই, তখন হচ্ছে আমাদের বড় বড় সেন্টেন্স ব্যবহার করা। যেমন আমরা এখানে দুইটা দিয়ে দিছি, দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের দুইটা উদাহরণ দিছি। মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, ইউজ সোশ্যাল মিডিয়া এভরিডে, প্রতিদিন কি করে, লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, টু শেয়ার নিউজ অ্যান্ড পার্সোনাল স্টোরিজ, এবং তারা কি করে, তারা খবর এবং পার্সোনাল স্টোরিজ শেয়ার করে। এখানে দেখো এটা কি টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এটা একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ইউজ হচ্ছে ইউজের বেস ফ্রম ব্যবহার করা হয়েছে, এখানে এস বাই এস যুক্ত করা হয়নি, কারণ কি, এখানে হচ্ছে পিপল হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, এই কারণে এখানে কি করছে, এখানে হচ্ছে ভার্বের বেস ফ্রম ব্যবহার করছে। এই সেম বাক্যটা যখন আমরা প্যাসিভ করতে যাব, তখন হচ্ছে এটা কি দাঁড়ায়, দেখো সোশ্যাল মিডিয়া ইজ ইউজড বাই মিলিয়নস অফ পিপল এভরিডে। সোশ্যাল মিডিয়া কার দ্বারা ব্যবহৃত হয়, মানুষের দ্বারা। এই যে এখানে ইউজড দেখছো, এখানে হচ্ছে এটা একটা প্যাসিভ ভয়েস, এইখানে হচ্ছে মিলিয়নস অফ পিপল, এটা একটা সাবজেক্ট। দেখো মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এখানে সাবজেক্টটা কি, সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়া নিজে নিজে কিন্তু ব্যবহৃত হয় না, এটা মূলত কার দ্বারা ব্যবহৃত হয়, এই পিপলের দ্বারা। এই কারণে এখানে কি হয়েছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা কি দাঁড়াইছে, যে সাবজেক্ট, এরপর হচ্ছে এটার পর হচ্ছে অ্যামিজার বসবে, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। দেখো এই যে এখানে কি দাঁড়ায়, সোশ্যাল মিডিয়া ইজ ইউজ বাই মিলিয়নস অফ পিপল, সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হয় লক্ষ লক্ষ মানুষের দ্বারা প্রতিদিন ব্যবহৃত হয়, এবং তারা কি করে, তারা প্রতিদিন শেয়ার করে নিউজ এবং পার্সোনাল স্টোরিজ ব্যবহার করে। দেখো এইখানে আমার যেই স্টুডেন্টরা আছে, ওরা হচ্ছে বুঝতে পারে না যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যেই টেন্সের যে স্ট্রাকচার কোনগুলো বেশি ব্যবহৃত হয়। এখানে আমি তোমাদেরকে কিছু অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস যেগুলোর স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিটে কেমন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কেমন, প্রেজেন্ট পারফেক্টে কেমন, পাস্ট ইনডিফিনিটে কেমন, পাস্ট পারফেক্টে কেমন, এগুলো আমি তোমাদের দিয়ে দিছি। ভিডিও শেষে তোমরা একটু দেখতে পারবা, আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা এগুলোর স্ট্রাকচার পেয়ে যাইবা। এরপর আমাদের সর্বশেষ যেই রুলস, দেখো 5 নম্বর রুলস যেটা, সেটা আমরা এখন আলোচনা করি। দেখো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদিকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো যদি বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে কি হয়, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, ভার্বের যে V1 সেটা ব্যবহৃত হয়। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি, এরপর কি বসছে, ডু বসছে, মানে ভার্বের বেস ফর্ম বসছে V1, কারণ এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এই যে এখানে সে কাজটি করতে পারে, এই যে হি, এটা একটা ব্যক্তিবাচক প্রোনাউন বা সাবজেক্ট, এই কারণে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, এই জন্য হচ্ছে ভার্বের বেস ফর্ম বসছে। দেখো সেন্টেন্সে মডাল অক্সিলারি থাকলে, যদি এই যে এখানে সেটা যদি
প্যাসিভ ভয়েস হয়, এই যে এখানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি থাকে এবং বাক্যটি যদি প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে কি হবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই যে মডাল অক্সিলারি এরপরে কি বসবে, বি বসবে, এরপর হচ্ছে ভার্বের V3 বসবে। আমি তোমাদেরকে আগেই বলছি যদি বাক্যটির সাবজেক্ট যদি কোনো ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে বাক্যটি হবে অ্যাক্টিভ, এবং বাক্যটির সাবজেক্ট যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে বাক্যটি হবে প্যাসিভ। এখানে দেখো দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই দ্য ইউ, কাজটি তার দ্বারাই কি করা হবে। এখানে দেখো এই যে এখানে আমি এখানে এটা উত্তরটা দিয়ে রাখছিলাম ক্লাসটা সাজানোর সময়। আচ্ছা, এইখানে দেখো দ্য ওয়ার্ক মাস্ট, এখানে সাবজেক্টটা কি, এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে ওয়ার্ক মানে কাজ। হ্যাঁ, এইখানে এই কাজ কি নিজে নিজে করতে পারে, কাজ হচ্ছে এই যে কারো দ্বারা অর্থাৎ ইউ দ্বারা করানো হয়, ঠিক আছে, সে তাকে অবশ্যই কী করতে হবে, কাজটি করতে হবে। এইখানে কাজ হচ্ছে সাবজেক্ট আর এইখানে হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট। এটা একটা ব্যক্তিবাচক সাবজেক্ট, যার কারণে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, এটা একটা বস্তুবাচক সাবজেক্ট, এর কারণে এটা একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যে আমরা যখন আমাদের অ্যাক্টিভ ভয়েস থাকবে তখন আমাদের মডাল অক্সিলারির পরে কি বসবে, সরাসরি ভার্বের V1 বসবে। যদি বাক্যটি প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে এই যে মডাল অক্সিলারি, এই মডাল অক্সিলারির পরে কি বসবে, একটা বি বসবে, এরপর ভার্বের V3 বসবে। আমরা এখানে কি বসাবো, বি। আচ্ছা, বি, এরপর ভার্বের V1, এখানে ভার্বটা কি, ডু এর পার্টিসিপল ফর্ম কি, ডান, এখানে ডান ব্যবহৃত হবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো আমাদের বাক্যটা, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, কাজটি তোমাকেই করতে হবে বা তোমার দ্বারাই করা হবে, ঠিক আছে। এই যে এখানে বি কেন বসাইলাম এটা তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ হচ্ছে এই বাক্যটা একটা প্যাসিভ ভয়েস এবং বি থাকলে বি এর পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আশা করি তোমরা এই যে এখানে যে 5টা রুলস আমি দিলাম এই 5টা রুলস খুব ভালোভাবে পড়বা এবং এই 5টা রুলসের মাধ্যমেই তোমরা তোমাদের যে সকল রাইট ফর্ম ভার্ব আসে সেগুলো সলভ করতে পারবা। ও সর্বশেষে আমি তোমাদেরকে বলছিলাম যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো দিয়ে দিব। দেখো এই যে এখানে কিছু স্ট্রাকচার দিয়ে দিছি। যখন প্যাসিভ ভয়েসে ইনডিফিনিট টেন্স হবে তখন হচ্ছে প্রথমে একটা কি হবে, সাবজেক্ট, এরপর অ্যামিজার বসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আবার সেন্টেন্সটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, অ্যামিজার বসবে, তারপর বিং, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর যখন সেন্টেন্সটি পারফেক্ট টেন্স থাকবে তখন যদি প্যাসিভ ভয়েস হয় বাক্য সেন্টেন্সটি তাহলে কেমন হবে, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এরপর আরও আছে যে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ওটা তোমাদের বেশি একটা ব্যবহৃত হয় না তাই আমি তোমাদেরকে ওইটা দিইনি। এরপর পাস্টের দুইটা টেন্স ব্যবহৃত হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট কন্টিনিউয়াসের সময় এখানে আমি সাবজেক্ট লিখি নেই, আচ্ছা সাবজেক্ট SUB সাবজেক্ট প্লাস, আচ্ছা এটাও সাবজেক্ট লেখা হয় নাই, SUB সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট SUB প্লাস সাবজেক্ট। আচ্ছা দেখো পাস্ট টেন্সে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হবে, প্রথমে একটা সাবজেক্ট বসবে, এরপর ওয়ার বা ওয়াজ বয়ার বসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হবে প্রথমে একটা সাবজেক্ট, আচ্ছা এখানে প্রথমে হবে একটা সাবজেক্ট, এরপর কি, এরপর ওয়াজ বিং বা ওয়ার বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর যখন বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে তখন এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসের স্ট্রাকচার কেমন হবে, প্রথমে একটা সাবজেক্ট, এরপর উইল বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে প্রথমে বাক্যের সাবজেক্ট বসবে, এরপর উইল বি বিং, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এইখানে যেই 7টা টেন্স দেওয়া আছে এই 7টা টেন্সের ভয়েসেই তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আশা করি তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং এগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখবে।
আমরা তোমাদের প্যাসিভ ভয়েসের উপরে একটা ক্লাস দিব। প্যাসিভ ভয়েস খুব ভালোভাবে শিখবা, কারণ প্যাসিভ ভয়েস না শিখলে তোমরা কখনো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবা না। আশা করি আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো। এই যেই সকল রুলস আজকে আমরা পড়ালাম, এই সকল রুলস দিয়ে তোমরা কিভাবে সকল রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবা সেগুলোই আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।